দেখো তোমরা প্রত্যেকে নিউক্লিওটাইড শুনেছো? নিউক্লিওটাইড বলো, নিউক্লিওটাইড একটা মনোমার তো? হ্যাঁ স্যার। এটা একটা মনোমার। আর যখন নিউক্লিওটাইড গুলোকে আমরা পলিমারাইজ করে পলিমার বানাবো তখন তাকে আমরা কি বলবো? নিউক্লিক অ্যাসিড। যদি নিউক্লিওটাইডটা মনোমার হয় তাহলে নিউক্লিওটাইডের লোকেশন কি হবে? কোত্থেকে পাবো নিউক্লিওটাইডকে? অ্যাসিড অ্যাসিড সলিউবল পুল। ভেরি গুড, অ্যাসিড সলিউবল। আর যদি পলিমার নিউক্লিক অ্যাসিডকে খুঁজি তাহলে কোথায় পাবো এটা? অ্যাসিড নন সলিউবল। অ্যাসিড ইনসলিউবল। ঠিক আছে, নেক্সট। তাহলে নিউক্লিওটাইড গুলোকে জুড়ে যে তুমি নিউক্লিক অ্যাসিড বানাবে তাহলে ডেফিনেটলি কোনো একটা লিংকেজ দরকার, কোনো একটা ইন্টারঅ্যাকশন দরকার। হুইচ দ্যাট ইন্টারঅ্যাকশন? ইট ইজ ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার লিংকেজ। তাহলে চলো আমরা যদি একটুখানি এই নিউক্লিওটাইড এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কে স্টাডি করতে চাই তাহলে দেখো একটা নিউক্লিওটাইডের মধ্যে, মনোমারের মধ্যে তুমি কি কি পাবে? It contain nucleoside and phosphoric acid. Nucleoside and phosphoric acid. Nucleoside কে যদি আবার ভাঙো তাহলে আবার কি পাবে? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং নাইট্রোজেন বেস। তোমরা দেখবে যে নাইট্রোজেন বেসটাকে অনেক জায়গাতে এরকম হেটেরোসাইক্লিক রিংস বলেও আমরা জানতে পারি। ঠিক আছে, হেটেরোসাইক্লিক রিংস। এবার প্রশ্ন তাহলে, নিউক্লিওটাইড ইজ উইথ ফসফেট বা ফসফরিক অ্যাসিড, নিউক্লিওসাইড ইজ উইদাউট ফসফরিক অ্যাসিড। তোমরা যেহেতু সুগার পড়ে ফেলেছো, তোমাদের কি কার্বোহাইড্রেট পড়া হয়ে গেছে? কার্বোহাইড্রেট না তাহলে কার্বোহাইড্রেট যখন তোমরা পড়েছো ছোটবেলায় একটু একটু, তখন বলো পেন্টোজ সুগার, বা বিশেষ করে আমরা এখানে যে সুগারটা পাই দ্যাট ইজ অ্যালডো পেন্টোজ সুগার, তাই তো? অ্যালডো পেন্টোজ সুগার। তাহলে আমরা যদি এই অ্যালডো পেন্টোজ সুগারটাকে নিয়ে নিই, বলো তো পেন্টোজ মানে ডেফিনেটলি সেটা 5 কার্বন কম্পাউন্ড। আর এখানে আমরা পেন্টোজ সুগার হিসেবে কাকে পাই? রাইবোজ। পেন্টোজ সুগার হিসেবে আমাদের কাছে আছে রাইবোজ। দেখো তোমরা এরকম পাবে OHH, HOH, HOH, H, CH2। তাহলে বলো এখানে 1 নম্বর কার্বনে যদি OHH থাকে তাহলে এটা আলফা রাইবোজ না বিটা রাইবোজ? বলো 1 নম্বর কার্বনে যদি OHH থাকে তাহলে এটা আলফা, আলফা। HOH থাকলে আলফা, এটা বিটা রাইবোজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে সুগারটা নিচ্ছি দ্যাট ইজ বিটা রাইবোজ সুগার। আর বিটা রাইবোজ সুগারটা আমরা পাবো ইন কেস অফ আরএনএ। এবং এই বিটা রাইবোজের দেখো দিস ইজ কার্বন নাম্বার 1 2 3 4 5। তাহলে এই যে কার্বন নাম্বার 2, এখানে যে অক্সিজেনটা আছে দ্যাট অক্সিজেন ইজ নেমড অ্যাজ, দিস ইজ আ টাইপ অফ অটো ক্যাটালিটিক অক্সিজেন। মানে এ নিজেই নিজের স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, এরকম একটা পসিবিলিটি তার আছে। তাহলে বলো এখান থেকে আমরা তাহলে এই অক্সিজেনটাকে বের করে দিই 2 নম্বর কার্বন থেকে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে এই অক্সিজেনটাকে যদি এখান থেকে তুমি বের করে দাও তাহলে এখন যে স্ট্রাকচারটা আমরা পাবো দেখো OHH, এটা এখন কি হয়ে যাবে? HH, HOH, H, CH2H। তাহলে এটাও রাইবোজ সুগার, কিন্তু এই রাইবোজের একটা অক্সিজেন ডি করা হয়েছে, তাই এর নাম ডিঅক্সিরাইবোজ সুগার। এবং সেটাকে তুমি কোথায় পাবে? ডিঅক্সিরাইবোজ সুগার ইজ ফাউন্ড ইন ডিএনএ। ভেরি গুড। তাহলে আমরা সুগারের জায়গাটা বুঝলাম, পেন্টোজ সুগার। তাহলে ইন কেস অফ আরএনএ দিস ইজ রাইবোজ or বিটা রাইবোজ। ইন কেস অফ আলফা বিটা যখন
সুগার পড়াবো তখন আরো ভালো ক্লিয়ার হবে। আপাতত একটা শব্দ মনে রাখো যে ফাংশনাল গ্রুপ কার্বন তো অ্যালডোজ সুগারের একে থাকে, তাই 1 নম্বর কার্বনে যদি অ্যারেঞ্জমেন্টটা OH নিচে থাকে তাহলে সেটা আলফা, OH উপরে থাকলে সেটা বিটা। সেকেন্ড যে স্ট্রাকচারটা দ্যাট ইজ নাইট্রোজেন বেস, অথবা আমরা এটাকে হেটেরোসাইক্লিক রিংস বলি। নাইট্রোজেন বেস, কি কি নাইট্রোজেন বেস আছে? দেয়ার আর 2 টাইপস অফ নাইট্রোজেন বেসেস আর দেয়ার। সেখান থেকে আমরা সাবস্টিটিউট করে ডিফারেন্ট টাইপ অফ বেসেস বানাই। একটা গ্রুপকে আমরা বলি পিউরিন and another group is pyrimidine. Pyrimidine. যেটা পিউরিন, আমি তোমাকে বেসিক ডিফারেন্স কি তাদের মধ্যে একটুখানি দেখিয়ে দিতে চাইবো। পিউরিন এন্ড পিরিমিডিনের, যারা পিউরিন দে আর ডাবল রিংড স্ট্রাকচার, পিউরিন গুলো ডাবল রিংড স্ট্রাকচার, পিরিমিডিন গুলো সিঙ্গেল রিং স্ট্রাকচার। তাহলে এই যে ডাবল রিং স্ট্রাকচার তার মধ্যে একটা হচ্ছে হেক্সাগোনাল আর একটা হচ্ছে পেন্টাগোনাল। আর যেটা পিরিমিডিন তার একটাই রিং আছে এবং সেটা কেমন বলো? হেক্সাগোনাল। হেক্সাগোনাল। এটাকে আমরা নাম্বারিং করছি কিভাবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এটাকে নাম্বারিং করছি 1 2 3 4 5 6। তাহলে পিউরিনটাকে প্রথমে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ তারপর ক্লকওয়াইজ নাম্বারিং করলাম, এটাকে ক্লকওয়াইজ নাম্বারিং করলাম। এবং যেভাবে তুমি 1 2 3 4 5 6 নাম্বারিং করেছো তাতে আমি একটা কমন সিকোয়েন্স লিখবো, সবাই আমার সঙ্গে বলবে একবার, NC NC CC বলো, NC NC CC। তাহলে NC NCCC NC NC CC, আবার শুরু করলাম NC N। এখানেও একই ভাবে আমরা ওই সিকোয়েন্সটা লিখি NC NC CC। সেকেন্ড হলো, তাহলে পিউরিনের 1 3 7 9 নাইট্রোজেন, পিউরিনের 1 3 7 9 1 3 7 9 নাইট্রোজেন, পিরিমিডিনের 1 3 নাইট্রোজেন, পিউরিনের 2 4 5 6 8 কার্বন, এখানে 2 4 5 6 কার্বন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিউরিন পিরিমিডিনের ডিফারেন্স। আর দেখো আনস্যাচুরেশন কোথায় কোথায় আছে, 1 6 এর মাঝখানে ডাবল বন্ড আছে, 2 3 4 5 7 8, আর এখানে একমাত্র আছে বিটুইন 5 6। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক পিউরিনের স্ট্রাকচার, এইটা হচ্ছে একটা বেসিক পিরিমিডিনের স্ট্রাকচার। ঠিক আছে, সো দিস টু আর হেটেরোসাইক্লিক রিংস, দিস টু আর নাইট্রোজেন বেসেস। এবার আমরা এই পিউরিন থেকে, পিউরিন এই মলিকিউলটাকে সাবস্টিটিউট করে আমরা তৈরি করতে পারি দুটো মলিকিউল, একটা অ্যাডেনিন একটা গুয়ানিন। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিনকে আমরা কি বলবো? পিউরিনকে সাবস্টিটিউট করে তৈরি হয়েছে সাবস্টিটিউট পিউরিন। অ্যাডেনিন আর গুয়ানিন এরা দুজন পিউরিন থেকে বা পিউরিনকে সাবস্টিটিউট করে তৈরি হয়েছে কোন স্পেসিফিক স্ট্রাকচারকে। আর পিরিমিডিন যেটা ইউরাসিল সাইটোসিন থাইমিন, Thymine, cytosine. ইউরাসিল সাইটোসিন থাইমিন, এরা তাহলে কি করছে বলো? এরা কিন্তু এই স্ট্রাকচারটাকে, পিরিমিডিনটাকে সাবস্টিটিউট করে তৈরি হচ্ছে। তাহলে এরকম প্রশ্ন যদি আমি ডিরেক্টলি জানতে চাই যে which of the following statement is correct, অপশন 1 বললো যে নাইট্রোজেন বেস, বা সরি এরকম বললো অপশন 1 যে পেন্টোজ সুগার ইজ added to heterocyclic ring to form nucleoside. Option 2, pentose sugar is added to heterocyclic ring to form nucleotide. Option 3, adenine and guanine is substituted purine while uracil cytosine thymine is substituted pyrimidine. Option 4, both A and C correct. Both A and C correct. Both A and C. তাহলে আমরা এখান থেকে দেখি অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিনকে কেমন দেখতে। দেখবে এনসিইআরটি একটা পেজে সব ডায়াগ্রাম গুলো দিয়েছে, সুতরাং সেখান থেকে কোশ্চেন জানতে চাওয়ার অধিকারও তাদের আছে। অ্যাডেনিন ইকুয়ালস টু অ্যামাইনো পিউরিন, অ্যাডেনিন মানে হলো 6 অ্যামাইনো পিউরিন, গুয়ানিন হলো 2 অ্যামাইনো 6 Purine. 6 অক্সিপিউরিন। এটা হলো অ্যাডেনিন হলো 6 অ্যামাইনো পিউরিন আর গুয়ানিন হলো 2 অ্যামাইনো
6-oxypurine। ইউরাসিল হলো 2,4-dioxypyrimidine। থাইমিন কি? জাস্ট একটা মিথাইলেশন আছে 5-এ, তাহলে কি হবে? 2,4 dioxy 5-methyl pyrimidine 5-methyl pyrimidine। ওকে, আর সাইটোসিন হচ্ছে 2-oxy 4-amino pyrimidine। 2-oxy 4-amino pyrimidine। তাহলে আমরা এই যে বেসিক স্ট্রাকচারটা আমাদের কাছে ছিল পিউরিনের, তাহলে এখান থেকে তো আমরা বানাবো অ্যাডেনিন এন্ড গুয়ানিন। দেখো এখান থেকে তো আমরা বানাবো অ্যাডেনিন এন্ড গুয়ানিন। তাহলে এখানে আমি নামগুলো দিয়ে নিই, এন সি এন সি 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 এন সি এন, এই জায়গাগুলোতে ডাবল বন্ড আছে, এন সি এন সি 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 এন সি এন, এই জায়গাগুলোতে ডাবল বন্ড আছে। ওকে, এবার অ্যাডেনিন বানাতে চাইলে এর নাম 6-amino, তাহলে বলো 6 নম্বর পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ দিয়ে দাও। তাহলে 6 নম্বর পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ দিয়ে দিলে হয়ে গেল 6-amino পিউরিন। 6-amino পিউরিন। তাহলে কার্বনের ভ্যালেন্সি 4 হলো, দেখো নাইট্রোজেনটাকে 4 করে দিলাম, কার্বনটাকে 4 করে দিলাম, নাইট্রোজেন 3 আছে, কার্বন 4 আছে, নাইট্রোজেন 3 আছে, কার্বন 4 আছে। তাহলে দেখো এই যে মলিকিউলটা আমরা বানালাম, মলিকিউলটার নাম কি হয়ে গেল? adenine মলিকিউলটার নাম হয়ে গেল অ্যাডেনিন। নেক্সট, গুয়ানিন কিভাবে বানাবো দেখো, 2-amino 6-oxy, তাহলে এটা 2 তে অ্যামাইনো, 6 যদি অক্সি হয় তাহলে তুমি আর এই ডাবল বন্ডটা এখানে রাখতে পারবে না, এটাকে উড়িয়ে দাও। তাহলে আমরা এটাকে আবার মেকআপ করে নিই, NH NH CH। তাহলে বলো এই মলিকিউলটা কি তৈরি হয়ে গেল? গুয়ানিন। তাহলে তোমাকে যদি কেউ সিম্পলি এইভাবে একটা সিম্পলিফিকেশন করে একটা ডাবল রিং স্ট্রাকচার দেয়, তাহলে তুমি সেটা কি বলবে, পিউরিন না পিরিমিডিন? purine পিউরিন দিয়ে জাস্ট এই মাথাতে একটা অ্যামাইনো গ্রুপ দিয়ে দিল, তার মানে তুমি বুঝতে পারবে যেটাকে অ্যাডেনিন বোঝাতে চেয়েছে। এখানে একটা অ্যামাইনো গ্রুপ দিয়ে দিল, এখানে একটা কিটোন দিয়ে দিল, তুমি বুঝতে পারবে এটাকে গুয়ানিন বোঝাতে চেয়েছে। হ্যাঁ স্যার ভেরি গুড। এবার দেখো যারা পিরিমিডিন আছে, লেটস টেক দিস ইজ দ্য পিরিমিডিন স্ট্রাকচার। এটাকে আমি ইউরাসিল বানাবো, এটাকে থাইমিন বানাবো, এটাকে সাইটোসিন বানাবো। তাহলে এন সি এন সি 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 এন সি এন সি 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 এন সি এন সি সি সি। বলো ইউরাসিলের কেমিক্যাল নেম কি আছে? 2,4-dioxy। দেখো 2,4-dioxy, তাহলে 2,4-dioxy দিয়ে বাকি আমি ভ্যালেন্সি মেকআপ করে দিলাম। তাহলে এই মলিকিউলটা হয়ে গেল ইউরাসিল। তাহলে 2 এবং 4 এই দুটো জায়গাতে দুটো কিটোন গ্রুপ আছে, ঠিক আছে, 2,4-dioxy। থাইমিন দেখো সেম স্ট্রাকচার। থাইমিনে এই যে 2, এই যে 4-dioxy 5-মিথাইল, 5 নম্বরে আমরা মিথাইল গ্রুপ দিয়ে রেখেছি। তাহলে এখানে হাইড্রোজেন দিয়ে মেকআপ করলাম, হাইড্রোজেন দিয়ে মেকআপ করলাম, হাইড্রোজেন দিয়ে ভ্যালেন্সি মেকআপ করলাম। তাহলে এই মলিকিউলটা হয়ে গেল আমাদের থাইমিন। আর সাইটোসিন হচ্ছে 2-oxy 4-amino, তাহলে এটা হচ্ছে 2-oxy আর এটা হচ্ছে 4-amino। তাহলে এখানে আমি একটা ডাবল বন্ড দিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো NH, এখানে CH, এখানে NH। তাহলে এই যে তিনটা স্ট্রাকচার, বলো তোমাকে কেউ একজন এরকম একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার দিল, তুমি কি বলবে এটা পিউরিন না পিরিমিডিন? pyrimidine ভেরি গুড, তাহলে তুমি বলবে এটার নাম হচ্ছে পিরিমিডিন। এবার এই পিরিমিডিনে এখানে একটা কিটোন, এখানে একটা কিটোন, বলো তো কি বোঝাতে চেয়েছে? uracil এখানে একটা কিটোন, এখানে একটা কিটোন, এখানে একটা মিথাইল গ্রুপ, কি বোঝাতে চেয়েছে? thymine এটা ইউরাসিল, এটা থাইমিন। আর এই একটা স্ট্রাকচার যার এখানে আছে অ্যামাইনো গ্রুপ, এখানে আছে, সরি, আর এখানে আছে অক্সিজেন, এখানে আছে অ্যামাইনো গ্রুপ, তাহলে কি বোঝাতে চেয়েছে এটা? cytosine এটা সাইটোসিন।
তাহলে বলো আমাদেরকে যদি এরকম কোয়েশ্চেন ফ্রেম করে দেয় এ বি দিয়ে বললো এ মানে Agustin naman. বি মানে the Sa isinde ko naman. আর সি মানে adenine, thymine, অপশন এ বি সি ডি। বলো কারেক্ট অপশন কি বলো? এ ইকুয়ালস টু এ হচ্ছে adenine, thymine আর guanine. guanine। adenine, thymine আর guanine. সি হচ্ছে গুয়ানিন। বুঝলে কেমন টাইপের কোশ্চেন ফ্রেম করবে? ঠিক এরকম টাইপের কোশ্চেন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দিয়ে ফ্রেম করতে পারে। ওকে, চলো তাহলে আমরা আলাদা আলাদা ভাবে পেয়ে গেলাম পেন্টোজ সুগারকে এবং হেটেরোসাইক্লিক রিংকে বা নাইট্রোজেন বেসকে। এই দুটোকে যখন তুমি জুড়বে তখন পেন্টোজ সুগারের কোন কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসকে জুড়বে? এক, দুই, তিন, চার, পাঁচ। Sa isinde ko কার্বনের সঙ্গে বলো না। কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 1। তাহলে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস জুড়ে আমরা তৈরি করব নিউক্লিওসাইড, তাই তো? তাহলে নাইট্রোজেন বেস is added to first carbon of pentose sugar to form nucleoside। ঠিক আছে, টু ফর্ম নিউক্লিওসাইড। তাহলে দেখো এখানে যদি আমি এই পেন্টোজ সুগার এটা নিলাম HOH, তাহলে HOH নিলে বলো এটা কাকে বসালাম এখানে? অ্যাডেনিনকে। তাহলে এই জিনিসটা তৈরি হলো পেন্টোজ সুগার মানে রাইবোজ প্লাস অ্যাডেনিন বসালাম, কি তৈরি হলো গঠনটা? অ্যাডেনোসিন। তারপর দেখো একইভাবে এটাকে আমি বসালাম পেন্টোজ সুগার, এখানে বসিয়ে দিলাম গুয়ানিনকে, কি হয়ে গেল? guanosine. ভেরি গুড, দ্যাট ইজ গুয়ানোসিন। এখানে ছিল পেন্টোজ সুগার, তার সঙ্গে ইউরাসিলকে বসিয়ে দিলাম, কি হয়ে গেল? ইউরিডিন। এখানে ছিল পেন্টোজ সুগার, তার জায়গায় তার সঙ্গে সাইটোসিন বসিয়ে দিলাম, কি হয়ে গেল? তাহলে অ্যাডেনোসিন, গুয়ানোসিন, ইউরিডিন, সাইটিডিন। স্যার এটা একবার বলুন, কোনটা বলবো বলো? এই ফার্স্টে কি বললেন না? এই যে দেখো এটা পেন্টোজ সুগার, চিনতে পেরেছো? পেন্টোজ সুগার এটা 1 নম্বর কার্বনে আমরা কি দিলাম? নাইট্রোজেন বেস দিলাম বা হেটেরোসাইক্লিক রিং দিলাম। তাহলে বললাম নাইট্রোজেন বেস ইজ অ্যাডেড টু ফার্স্ট কার্বন অফ পেন্টোজ সুগার টু ফর্ম নিউক্লিওসাইড। তাহলে এই দুটো মিলে তৈরি হলো একটা নিউক্লিওসাইড। তাহলে রাইবোজের সঙ্গে অ্যাডেনিন দিলাম, তৈরি হলো অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। রাইবোজ সুগারের সঙ্গে গুয়ানিন দিলাম, তৈরি হলো গুয়ানোসিন নিউক্লিওসাইড। রাইবোজ সুগারের সঙ্গে ইউরাসিল দিলাম, তৈরি হলো ইউরিডিন নিউক্লিওসাইড। রাইবোজ সুগারের সঙ্গে সাইটোসিন দিলাম, তৈরি হলো সাইটিডিন নিউক্লিওসাইড। তাহলে বলো এরা প্রত্যেকেই, এই যারা আছে এরা সবাই আমি বলতে পারি দে আর নিউক্লিওসাইড অফ আরএনএ। দে আর নিউক্লিওসাইড। ওকে ওকে, নেক্সট। Sa screen টা একটু নামান। এই ছিল পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারে দিলাম নাইট্রোজেন বেস, হলো নিউক্লিওসাইড অ্যাডেনোসিন। এবার দেখো আমি ফসফরিক অ্যাসিডটাকে জুড়বো, এটা কত নম্বর কার্বন? দিস ইজ কার্বন 4 এন্ড দিস ইজ কার্বন 5। তাহলে এই যে 5 নম্বর কার্বনে কে আছে? CH2OH আছে না? এই 5 স্যার নম্বর একবার স্ক্রিনটা নামান না। নাও, ঠিক আছে? আরে ঠিক আছে, হ্যাঁ হয়ে গিয়েছে। তাহলে দেখো এটা ছিল একটা নিউক্লিওসাইড। এবারের 5 নম্বর কার্বনে আমরা ফসফেট জুড়ছি।
ফসফরিক অ্যাসিড জুড়লে তাহলে এটা এখন নিউক্লিওসাইড থাকবে না নিউক্লিওটাইড হয়ে যাবে? নিউক্লিওটাইড হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি ফসফরিক অ্যাসিড is added to 5' carbon of pentose sugar of nucleoside to form nucleotide. তাহলে এখানে CH2OH এর সঙ্গে আমরা কাকে জুড়বো দেখো, H3PO4, তাই তো, ফসফরিক অ্যাসিড। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে নাইট্রোজেন বেসের কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে রাইবোজটা? যদি পিউরিন হয় তাহলে তার 9th নাইট্রোজেন, আর যদি পিরিমিডিন হয় তাহলে তার 1st নাইট্রোজেন। চলো, তাহলে এখানে আছে ফসফরিক অ্যাসিড H3PO4, ওকে, H3PO4। এই H3PO4 এ এই OH বলো তো এখান থেকে আমরা একটা ওয়াটার বের করতে পারি কিনা? এখান থেকে যদি একটা ওয়াটার মলিকিউল বের করতে ফেলতে পারি তাহলে বলো তো স্ট্রাকচারটা নিশ্চয়ই এরকম দাঁড়াবে। এই হচ্ছে তোমার পেন্টোজ সুগার, দিস ইজ দ্য হেটারোসাইক্লিক রিং নাইট্রোজেন বেস, আর এখানে CH2O, ওকে। তাহলে এখন আমরা এই টোটাল স্ট্রাকচারটাকে কি নিউক্লিওটাইড বলতে পারি? নিউক্লিওটাইড হবে ওটা। তাহলে আমরা প্রত্যেকের সঙ্গে দেখো তাহলে ফসফেট অ্যাড করে দিলাম প্রত্যেকের সঙ্গে। তাহলে যদি সবার সঙ্গে ফসফেট অ্যাড করে দিই তাহলে আমরা যে নিউক্লিওটাইডটা পাবো আরএন এর, অ্যাডেনোসিনের সঙ্গে অ্যাড করে দিলাম, তৈরি হলো অ্যাডেনাইলিক অ্যাসিড। কি তৈরি হলো? অ্যাডেনাইলিক অ্যাসিড। এটা কি হলো? গুয়ানাইলিক অ্যাসিড। এটা কি হলো? ইউরিডিলিক অ্যাসিড। এটা কি হলো? সাইটিডিলিক অ্যাসিড। তাহলে অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড এরা প্রত্যেকে কি নিউক্লিওটাইড অফ নিউক্লিক অ্যাসিড। আরএনএ। সবাই নিউক্লিওটাইড অফ আরএনএ। আবার দেখো এটাকে তুমি কিভাবে বলতে পারো, অ্যাডেনোসিন তার সঙ্গে যদি একটা ফসফেট যোগ হয় তাহলে এর নাম হয়ে গেল অ্যাডেনোসিন মনোফসফেট। দুটো ফসফেট যোগ হলো অ্যাডেনোসিন ডাইফসফেট, তিনটে হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। একইভাবে গুয়ানোসিন মনোফসফেট, গুয়ানোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ইউরিডিন ডাইফসফেট, ইউরিডিন মনোফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট, সাইটিডিন মনোফসফেট, সাইটিডিন ডাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, এগুলো হচ্ছে সব নিউক্লিওটাইড। তাহলে এইভাবে যদি একটা নিউক্লিওটাইড তৈরি হয় তাহলে একটা কোশ্চেন এরকম এসেছিল কোন একটা বছর, কোশ্চেনটা ছিল এরকম, এটিপি ইজ, স্টেটমেন্ট 1 বলা ছিল এনার্জি utilized in different physiological process. Second statement বলা ছিল nucleoside of RNA. Third বলা ছিল nucleotide of DNA. Fourth বলা ছিল nucleotide of RNA. Fifth বলা ছিল raw material for DNA replication. Question ছিল how many of the following statements are correct? বলো, একটা, দুটো, তিনটে, চারটে।
বলো। তিনটে আচ্ছা বলো। তিনটে স্যার। ওকে চলো দেখি। বলেছে এনার্জি ইউটিলাইজড ইন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস, এটা ঠিক কথা তো? এটিপি। হ্যাঁ ঠিক আছে। ওকে, নিউক্লিওসাইড অফ আরএনএ, ঠিক কথা বলেছে। ফসফেট আছে তো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তাহলে ফসফেট থাকা মানে নিউক্লিওসাইডের গল্প আসছেই না, নিউক্লিওটাইড, তাই না? নেক্সট বলেছে নিউক্লিওটাইড অফ ডিএনএ, ঠিক না ভুল? ভুল। ভুল, কারণ ডিঅক্সি নেই, ডিঅক্সি নেই, ভুল। নেক্সট বলেছে নিউক্লিওটাইড অফ আরএনএ, ঠিক না ভুল? ঠিক আছে স্যার। ঠিক আছে। অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তাহলে অ্যাডেনোসিন নিউক্লিওসাইড আর ট্রাইফসফেট নিউক্লিওটাইড। র মেটেরিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন, ঠিক না ভুল? ভুল। ভুল কোনটা স্যার? যদি বলতো র মেটেরিয়াল ফর ট্রান্সক্রিপশন, তাহলে ঠিক হতো। ঠিক ছিল, কারণ এটা তো একটা আরএনএ নিউক্লিওটাইড, আর আরএনএ নিউক্লিওটাইড ডিএনএ রেপ্লিকেশনে কি করবে, তাই না? আরএনএ নিউক্লিওটাইড ডিএনএ রেপ্লিকেশন ডিরেক্টলি ইউজ করব না আমরা সেটাকে, তাহলে আমরা এটা কার জন্য ব্যবহার করব বলো? ট্রান্সক্রিপশনের জন্য মেইনলি ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কতগুলো স্টেটমেন্টকে কারেক্ট নিচ্ছি? তিনটে। তিনটে। দুটো। তাহলে টু স্টেটমেন্টস আর কারেক্ট, ঠিক আছে। তারপর একই গল্পটা আমরা যদি আরএনএ থেকে ডিএনএ তে চলে যাই, তাহলে বলো ডিএনএ তে পেন্টোজ সুগার হিসেবে কি পাবে? ডিঅক্সিরাইবোজ। তাহলে এখানে আমরা নিলাম এইচএইচ, তাই তো, এটা নাম এইচএইচ। এখানে আমরা ধরো দিয়ে দিলাম গুয়ানিনকে, এখানে গুয়ানিনকে দিয়ে দিচ্ছি। এই জায়গাতে আমরা এবার দিয়ে দিচ্ছি কাকে? ফসফরিক অ্যাসিডকে। তাহলে গল্পটা কি আছে দেখো, শুধুমাত্র কোথায় পার্থক্য? এই জায়গাটাতে। তাহলে আমরা এখানে সুগার হিসাবে কি নেবো বলো? সুগার হিসাবে ডিঅক্সিরাইবোজ, তার সঙ্গে অ্যাডেনিন দিতে পারি, গুয়ানিন দিতে পারি, থাইমিন দিতে পারি, সাইটোসিন দিতে পারি। তাহলে অ্যাডেনিন দিলে কি নাম হয়ে যাবে তার? ডিঅক্সি অ্যাডেনোসিন। গুয়ানিন দিলে কি হয়ে যাবে? ডিঅক্সি গুয়ানোসিন। ডিঅক্সিগুয়ানোসিন। এটা হয়ে যাবে ডিঅক্সি থাইমিডিন। এই জায়গাতে ডিঅক্সি যদি নাও ব্যবহার করে তবুও কোনো প্রবলেম নেই, কারণ থাইমিনটা আরএনএ এর ক্ষেত্রে নেই, ডিঅক্সি থাইমিডিন। আর এই জায়গাতে যদি সাইটোসিন ব্যবহার করা হয় তাহলে কি হবে? ডিঅক্সি হয়ে গেল ডিঅক্সি সাইটিডিন। তাহলে ডিঅক্সি অ্যাডেনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি থাইমিডিন, ডিঅক্সি সাইটিডিন। এবার এর সঙ্গে যদি প্রত্যেকের সঙ্গে আবার তুমি ওই ফসফরিক অ্যাসিড অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যাবে? ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড, ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড, ডিঅক্সি থাইমিডিলিক অ্যাসিড, ডিঅক্সি সাইটিডিলিক অ্যাসিড। তাহলে এরা প্রত্যেকে হলো নিউক্লিওসাইড অফ, ইউরাসিল তো ডিএনএ তে নেই, নিউক্লিওসাইড অফ আরএনএ, আর এরা সবাই হচ্ছে নিউক্লিওটাইড অফ, সরি আরএনএ কেন, দিস ইজ ডিএনএ, আর এরা হচ্ছে নিউক্লিওটাইড অফ ডিএনএ। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ডিএনএ, আরএনএ, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড কি কি তোমরা দেখবে এনসিআরটি তে যে এক্সারসাইজের কোশ্চেন গুলো দেওয়া আছে সেখানে কতগুলো টার্ম বলা আছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে এর মধ্যে কোনটা কোনটা হেটেরোসাইক্লিক রিং বা কোনটা কোনটা নাইট্রোজেন বেস, কোনটা কোনটা নিউক্লিওসাইড, কোনটা কোনটা নিউক্লিওটাইড। বলেছে গুয়ানিন, অ্যাডিনাইলিক অ্যাসিড, থাইমিডিন, সাইটিডিলিক অ্যাসিড। বলো এরা কে? প্রথমটা গুয়ানিন কে? নাইট্রোজেন।
অ্যাডিনাইলিক অ্যাসিড কে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড অফ আরএনএ থাইমিডিন নিউক্লিওসাইড of আর সাইট্রিক অ্যাসিড নিউক্লিওটাইড নিউক্লিওটাইড অফ আরএনএ। যদি বলতো ডিঅক্সি গোয়ানাইলিক অ্যাসিড তাহলে সেটা কি হতো? ডিঅক্সি গোয়ানাইলিক অ্যাসিড হলে কি হয়ে যেত? নিউক্লিওটাইড অফ ডিএনএ। ভেরি গুড। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ডিএনএ এর সঙ্গে আরএনএ কে দেখি, ডিএনএ তে আমরা পেলাম পেন্টোজ সুগার ডিঅক্সিরাইবোজ, এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে অটোক্যাটালিটিক অক্সিজেনটা নেই। তাহলে কি আমি বলতে পারি যে ডিঅক্সিরাইবোজ ইজ মাচ মোর স্টেবল দ্যান রাইবোজ? আরএনএ তে যেখানে ছিল রাইবোজ, তাহলে আমরা বলতে পারি স্টেবিলিটির দিক থেকে ডিঅক্সিরাইবোজ ইজ মোর স্টেবল দ্যান রাইবোজ। আবার তোমরা থাইমিন আর ইউরাসিল কে দেখলে, তাই না? আরএনএ সিকোয়েন্স কি আছে? নাইট্রোজেন বেস সিকোয়েন্স, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। ডিএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তাহলে ইউরাসিল থেকে যখন থাইমিন হলো, তাহলে ইউরাসিল থেকে থাইমিন যদি হয়, তোমরা দেখেছো ইউরাসিলের সঙ্গে থাইমিন একই রকম দেখতে। বলো তো এক্সেস মিথাইলেশনটা কোথায় আছে, ইউরাসিলে না থাইমিনে? থাইমিনে মিথাইলেশন আছে, ইউরাসিল থাইমিন ইউরাসিলে নেই। 2,4-dioxypyrimidine ছিল ইউরাসিল। থাইমিনে 5 মিথাইল আছে ভেরি গুড। তাহলে মিথাইলেশনটা আছে থাইমিন। তাহলে যদি থাইমিনে মিথাইলেশনটা থাকে, তাহলে বলো তো স্টেবিলিটি কার বেশি? ডিএনএ যেখানে মিথাইলেশন করা আছে, তোমাদের প্রত্যেকের কি এমআরএনএ এর গঠন মনে পড়ছে? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এর এমআরএনএ এর গঠন মনে পড়ছে? তাহলে এখানে বলো তো ইউক্যারিওটিক এর এমআরএনএ তে শুরুতে কি ছিল? ক্যাপিং ছিল। ইউক্যারিওটিক এমআরএনএ এর শুরুতে ক্যাপ। আর ক্যাপ মানে কি? ক্যাপ মানে তো জাস্ট মিথাইলেশন করা। ক্যাপিং কে করেছিল? মিথাইলেজ। তাহলে ক্যাপ করার জন্য বলো তো ইউক্যারিওটিক এর এমআরএনএ এর স্টেবিলিটি রিলেটিভলি প্রোক্যারিওটিক থেকে বেশি তো। তাহলে যেখানে মিথাইলেশন করা আছে তার মানে স্টেবিলিটি বেশি। তাহলে আমরা বলতে পারি থাইমিনের স্টেবিলিটি ইউরাসিলের থেকে বেশি। তাহলে এই জন্য আমরা বললাম যে ওভারঅল আমরা যদি বলি ডিএনএ এর স্টেবিলিটি আরএনএ থেকে বেশি। আচ্ছা বলো তো একটা সিমিলারিটি বিটুইন ডিএনএ এন্ড আরএনএ। ডিএনএ আর আরএনএ এর মধ্যে সিমিলারিটি কোথায়? ডিএনএ আর আরএনএ এর মধ্যে সিমিলারিটি কোথায়? দুজনেরই চার্জ নেগেটিভ। দুজনে নিউক্লিক অ্যাসিড আর দুজনেরই চার্জ নেগেটিভ। চার্জ নেগেটিভ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তাদেরকে আলাদা আলাদা করে শিখলাম, কোনটা ফসফরিক অ্যাসিড কোথায় ঢুকবে, কোনটা নাইট্রোজেন বেস সেটা কোথায় ঢুকবে, ইত্যাদি ইত্যাদি। এবার দেখো তাদেরকে যদি আমরা এই যে নিউক্লিওটাইড গুলোকে পেয়ে গেলাম, আবার প্রশ্ন বলো নিউক্লিওটাইড বানানোর জন্য প্রথমে নিউক্লিওসাইড যখন বানিয়েছি, বলতো এই পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসটাকে আমরা কোন বন্ড দিয়ে জুড়েছি? এই বন্ডটার নাম কি? পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, গ্লাইকোসাইডিক বন্ড। কি বন্ড বলো? গ্লাইকোসাইডিক বন্ড। আর পেন্টোজ সুগারের সঙ্গে ফসফরাসকে কোন বন্ড দিয়ে জুড়েছি? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নিইনি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেটা ফসফরিক অ্যাসিড ওটা তো অ্যাসিড। তাহলে যদি আমরা অ্যালকোহলের সঙ্গে, আর পেন্টোজ সুগার ওখানে CH2OH ছিল অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডটাকে আমরা জুড়ি কি দিয়ে? এস্টেরিফিকেশন, তাই না? তাহলে আমরা বলতে পারি পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাসিড এটা কি বন্ড দিয়ে জুড়েছে? এস্টার বন্ড। এটা এস্টার বন্ড দিয়ে জুড়েছে। বা সেখানে যেহেতু ফসফরিক অ্যাসিড আছে, তাই তোমরা সেটাকে ফসফোএস্টার বন্ডও বলতে পারো অনেক সময়। স্যার এই ক্ষেত্রে H3PO4 থেকে OH টা আর পেন্টোজ সুগার থেকে H টা যাবে? হ্যাঁ, ওখান থেকে আমরা রিঅ্যাক্ট করলাম, করে একটা ওয়াটার রিলিজ করলাম, একটা অক্সিজেন দিয়ে তাদের মধ্যে বন্ড তৈরি করে দিলাম। এই জায়গাটা দেখো তো, এইটা দেখতে চাইছো? ঠিক আছে স্যার। ওকে।
তাহলে আমরা যখন একটা নিউক্লিওটাইড কে এখানে বসালাম, লেটস টেক দিস ইজ দ্য নিউক্লিওটাইড। এখানে আছে একটা নাইট্রোজেন বেস, এখানে আছে OH, ধর এটা যদি ডিএনএ হয় HH, এটা H, CH2O, তার সঙ্গে একটা ফসফেট। আর আমি এর নিচে আরেকটা নিউক্লিওটাইড নিলাম, এরও এখানে একটা নাইট্রোজেন বেস দিচ্ছি, লেটস টেক দিস ইজ অ্যাডেনিন। And here it is guanine. এখানেও দেখো আছে CH2O, এই গ্রুপটা। যখন আমি এদের মধ্যে রিঅ্যাক্ট করাচ্ছি, এদেরকে জুড়বো আমি কোন বন্ড দিয়ে বলো? ফসফোডাইএস্টার, তাই তো? এটাকে জুড়ছিলাম ফসফোডাইএস্টার দিয়ে। তাহলে এখানে এর এই 3 নম্বর কার্বন, আর এখানে এটা কত নম্বর কার্বন? 5। তাহলে ফসফোডাইএস্টার বন্ড তৈরির সময় প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন, পরের নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন রিঅ্যাক্ট করছে। তাহলে দেখো এখান থেকে এই অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রনস ছিল, সে এসে কোথায়? এই ফসফেটকে অ্যাটাক করছে। এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে আমরা দেখবো this is the same structure যেমন ছিল আমরা রাখলাম তাকে। এখানে 1 নম্বর কার্বনে কে বসে আছে? নাইট্রোজেন বেস, তাকে আমরা রাখলাম একইভাবে। এখানে আছে নাইট্রোজেন বেস, রেখে দিলাম একইভাবে গুয়ানিন কে। আর এখানে তাহলে দেখো এই অক্সিজেনটা কার সঙ্গে জুটছে? বা ডিরেক্টলি ফসফেটের সঙ্গে তো, ফসফরাস সঙ্গে তো, তাই না? তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম, দেখো এখানে এই অ্যালকোহল গ্রুপটা, এখানে OH টা এই একটা ফসফরিক অ্যাসিডের সঙ্গে জুটছে, তাহলে এই একটা এস্টার, ফসফোএস্টার। আবার নিচে বলো তো এই একটা ফসফোএস্টার অলরেডি আছে কিনা? কারণ এই CH2H টা তো সে তো ফসফরিক অ্যাসিডের সঙ্গে একটা ফসফোএস্টার আগেই ফর্ম করেছিল। তাহলে এখানে হাউ মেনি ফসফোএস্টার বন্ডস আর ফর্মড? 2। তাহলে দুটো ফসফোএস্টার বন্ড যদি তৈরি হয়, আমরা এটাকে একসঙ্গে বলে দিচ্ছি ফসফোডাইএস্টার বন্ড। ডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। তাহলে নিউক্লিওটাইড গুলোকে অ্যাটাচ করে রাখলাম ফসফোডাইএস্টার বন্ড, গুলিয়ে ফেলবে না। যদি বলে স্ট্র্যান্ড অফ ডিএনএ আর অ্যাটাচড বাই, দেন ইট ইজ হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? then it is hydrogen bond. কিন্তু যদি বলে নিউক্লিওটাইডস আর অ্যাটাচড বাই, দিস ইজ ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ফসফোডাইএস্টার বন্ড তৈরির সময় আমরা কি বললাম? যে থার্ড কার্বন of pentose sugar of first nucleotide, the previous nucleotide, and fifth carbon of pentose sugar of next nucleotide. Nucleotide takes part in reaction, ঠিক আছে? তাহলে প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 3 নম্বর কার্বন, আর পরের নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 5 নম্বর কার্বন, তারা রিঅ্যাকশনে টেক পার্ট করছে। এবং এই যে বন্ডটা আমরা ফর্মেশন করছি, দ্যাট ইজ নেমড অ্যাজ ফসফোডাইএস্টার। ওকে ওকে, স্যার একটুখানি নিচে নেবেন না? এখানে হ্যাঁ স্যার, ঠিক আছে। ভেরি গুড। এবার দেখো যখন এই স্ট্রাকচারটা তুমি রান করছো, দুটোকে জুড়তে পারছো মানে 1000টা জুড়তে পারবে একইভাবে। স্যার একটু না, হ্যাঁ কিছু বললে? তাহলে দুটোকে যখন জুড়তে পেরেছো, পরপর অনেকগুলোকে জুড়বে। তাহলে এইভাবে যখন জুড়ে তুমি একটা চেন বানাচ্ছো, বলো তো এই চেনটা ইলংগেট করছে কোন দিক থেকে কোন দিকে? এটা ছিল ফ্রি 5 প্রাইম ফসফরিক অ্যাসিড, আর লাস্ট যেটা তুমি পেয়েছো এখানে ফ্রি 3 প্রাইম OH। তাহলে আমরা একটা নিউক্লিক অ্যাসিডের এই যে পরপর বসিয়ে রাখলাম, তাহলে অনেকগুলো নিউক্লিক অ্যাসিড মিলে
আমরা কি একটা অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আমরা কি একটা পলি নিউক্লিওটাইড চেন পেলাম? দিস ইজ পলি নিউক্লিওটাইড চেন। আর পলি নিউক্লিওটাইড চেন মানেই হচ্ছে কে? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই পলিনিউক্লিওটাইড চেনের প্রথম যে নিউক্লিওটাইডটা ছিল বলো Nucleic তো acid. তার 5 প্রাইম ফসফেটটা ফ্রি কিনা? আর যেটা লাস্ট আছে তার 3 প্রাইম OH টা ফ্রি কিনা? হ্যাঁ স্যার। তাহলে প্রথম যে নিউক্লিওটাইডটা দেখো তার 5 প্রাইম ফসফেটটা ফ্রি, এই যে জায়গাটা, আর লাস্ট যেটা তার 3 প্রাইম OH টা ফ্রি। তাহলে আমরা বলতে পারি যে 5 প্রাইম টু 3 প্রাইম বা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিডের সিনথেসিসটা করতে পারছি। তাহলে মনে রাখবে যে অলওয়েজ 5 to 3. direction of nucleic acid synthesis 5 prime to 3 prime, ঠিক আছে? তাহলে অলওয়েজ ডিরেকশন অফ নিউক্লিক অ্যাসিড। স্যার স্ক্রিনটা একটু নামান। হ্যাঁ বলো। স্যার বলছি ওই 3 প্রাইম অফ পেন্টোজ সুগার অফ ফার্স্ট নিউক্লিওটাইড ওই জায়গাটা একবার বুঝিয়ে দিন না। তুমি বলো যে যখন আমরা ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি করছি কোন দুটো কার্বন এই বিক্রিয়ায় টেক পার্ট করছে? প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার এটা কত নম্বর কার্বন? 3 নম্বর। হ্যাঁ পরের নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার এটা কত নম্বর কার্বন? 5 নম্বর। তাই বললাম প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 5 নম্বর কার্বন, পরের নিউক্লিওটাইডের প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 3 নম্বর কার্বন, পরের নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 5 নম্বর কার্বন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। ওটাকে ট্রান্সলেশন করে লিখলাম যে থার্ড কার্বন অফ পেন্টোজ সুগার অফ ফার্স্ট নিউক্লিওটাইড এন্ড ফিফথ কার্বন অফ পেন্টোজ সুগার অফ নেক্সট নিউক্লিওটাইড টেক্স পার্ট ইন রিঅ্যাকশন। ওকে নেক্সট, তাহলে 5 প্রাইম কোনটা 3 প্রাইম কোনটা এই জায়গাটা তোমরা একেবারে বুঝতে পারলে যে কার নাম 5 প্রাইম কার নাম 3 প্রাইম। এবং 5 প্রাইম 3 প্রাইম কি ইন্ডিকেট করে? 5 প্রাইম ইন্ডিকেট করে এখানে 5 প্রাইম ইন্ডিকেট করে এখানে ফ্রি ফসফেট আছে, ফসফরিক অ্যাসিড আছে। 3 প্রাইম ইন্ডিকেট করে এখানে ফ্রি OH গ্রুপ আছে যার সঙ্গে তুমি জুড়তে পারো। আর সব সময় কোন দিক থেকে কোন দিকে সিনথেসিস হবে? 5 থেকে 3 এর দিকে, 5 প্রাইম টু 3 প্রাইম এর দিকে তুমি ডিএনএ টাকে বা আরএনএ টাকে যে কোনো নিউক্লিক অ্যাসিডকে কি করবে? ইলংগেশন করবে। ওকে বুঝতে পারলাম? এবার এইভাবে যখন তুমি একটা চেন তৈরি করে ফেললে তাহলে সেই চেনে দেখো তো আমি যদি স্ট্রাকচারটাকে এতক্ষণ আমরা ডিটেলে পড়ছিলাম এবার একটু সিম্পলিফিকেশনে যদি আসি তাহলে বলো তো এইটা একটা পেন্টোজ, এখানে আমি দিয়ে রাখলাম একটা নাইট্রোজেন বেস ধরো অ্যাডেনিন, এখানে আমরা দিয়ে রাখলাম ফসফরিক অ্যাসিড। মন দিয়ে শুনবে প্লিজ, খুব ইজি, তোমরা পড়েছো আগে, একটু রিক্যাপ করে নেওয়া। কি বন্ড ড্র করছি টেল মি? ফসফোডাইএস্টার বন্ড। চিনতে পেরে গেছো, ভেরি গুড। সো দিস ইজ দ্য ফসফোডাইএস্টার বন্ড, এটা 3 প্রাইম। তাহলে এটা হয়ে গেল একটাই স্ট্র্যান্ড, কিন্তু বলো তো ডিএনএ কি একটা স্ট্র্যান্ড আছে? ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড। তাহলে যে ডাবল স্ট্র্যান্ড হয় তাহলে দেখো আরেকটা স্ট্র্যান্ড যেটা আছে সেই স্ট্র্যান্ডে পেন্টোজ সুগারের ওরিয়েন্টেশন প্রথম স্ট্র্যান্ডের থেকে ইনভার্টেড। তাহলে যদি আমরা পেন্টোজ সুগার ওরিয়েন্টেশন ইনভার্টেড বলি তাহলে বলো তো পেন্টোজ সুগারটা সেখানে এরকম তো? ইনভার্টেড। কার্বন নাম্বার 1 2 3 4 5, তাহলে যেটা 5 আছে সেখানে আমরা কি দেব? ফসফরিক অ্যাসিড। 5 3 প্রাইমে দেখো অক্সিজেন, ফসফরিক অ্যাসিড, CH2। কি বন্ড ড্র করছি? কি বন্ড টেল মি? ফসফোডাইএস্টার বন্ড। ভীষণ ইজি। তাহলে আমরা এখানে ড্র করছি ফসফোডাইএস্টার বন্ড, আর এটা হচ্ছে তোমার ফ্রি 3 প্রাইম OH। তাহলে এইটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম আর এইটা হলো 3 প্রাইম টু 5 প্রাইম।
আর এখানে যদি অ্যাডেনিন থাকে 1 নম্বরে কে থাকবে? অবশ্যই থাইমিন। এখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে ডেফিনেটলি থাকবে কে? সাইটোসিন। এখানে যদি থাইমিন থাকে এখানে ডেফিনেটলি থাকবে অ্যাডেনিন। এখানে যদি সাইটোসিন থাকে তাহলে এখানে ডেফিনেটলি থাকবে গুয়ানিন। তাহলে অ্যাডেনিন এবং থাইমিন তারা দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিন এবং সাইটোসিন তারা 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো যে অ্যাডেনিন কার সঙ্গে পেয়ার করছে? থাইমিনের সঙ্গে। গুয়ানিন কার সঙ্গে পেয়ার করছে? সাইটোসিনের সঙ্গে। তাহলে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে পেয়ার করছে না, থাইমিন সাইটোসিনের সঙ্গে পেয়ার করছে না, অ্যাডেনিন সাইটোসিনের সঙ্গে পেয়ার করছে না, গুয়ানিন থাইমিনের সঙ্গে পেয়ার করছে না। তাহলে এ যার সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে কেন ইন্টারঅ্যাকশন করছে, আর যে ইন্টারঅ্যাকশন করছে না কেন? দেখো আমরা জানি ডিএনএ এর একটা যদি বি ডিএনএ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তোমরা জানো বি ডিএনএ ডায়ামিটার কত? 2 ন্যানোমিটার। 2 nanometer. 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার মানে কত অ্যাংস্ট্রম? 20 2 ন্যানোমিটার মানে কত মিটার? 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10 to the power minus 9 meter. 9 মিটার। ভেরি গুড। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10 to the power minus মনে রাখবে, কারণ তুমি জানো যারা কোশ্চেনের বই একটু ঘাটাঘাটি করো তারা দেখবে এই এককটা ভীষণভাবে তোমার কনভার্সন প্রয়োজন হয়। ন্যানোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, আর 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এই যে 2 ন্যানোমিটার ডিএনএ ডায়ামিটারটা তুমি পেলে, এই যে 2 ন্যানোমিটার ডিএনএ এই মিউট করো না গো। তাহলে এই যে 2 ন্যানোমিটার ডিএনএ ডায়ামিটার আছে, দেখো এই জায়গাতে যদি আমরা দুটোই পিউরিন দিই, ধরো অ্যাডেনিন আর গুয়ানিন দিচ্ছ, বলো তো পিউরিন তো ডাবল রিং স্ট্রাকচার, তাহলে দুটো পিউরিন দুটো ডাবল রিং স্ট্রাকচার এই জায়গায় ধরবে না ওভারল্যাপ করবে? বলো। এটা ডাবল রিং স্ট্রাকচার, আর ডাবল রিং স্ট্রাকচার হলে তারা ওভারল্যাপ করবে, আরেকজনের ওপর আরেকজনটা পড়বে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের জন্য খুব একটা স্টেবল নয়, তাই আমরা অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিনকে দিই না। বলো তো থাইমিনের সঙ্গে যদি সাইটোসিনকে দেওয়া হয় তাহলে থাইমিনও সিঙ্গেল রিং, সাইটোসিনও সিঙ্গেল রিং, তাহলে এদের মাঝখানে তুমি যে হাইড্রোজেন বন্ডটা তৈরি করবে বলো তো সেই বন্ডের বন্ড ডিসটেন্স অনেক বেশি হবে না? আর বন্ড ডিসটেন্স বেশি হলে বন্ডটা কেমন হয়ে যাবে? স্ট্রং না উইক? বন্ড ডিসটেন্স বেশি হলে বন্ডটা কেমন হয়ে যাবে বলো? স্ট্রং না উইক? উইক হয়ে যাবে। আর যদি উইক হয়ে যায় তাহলে আলটিমেটলি এর স্টেবিলিটিটা তুমি কমিয়ে ফেলবে। তাহলে অ্যাডেনিন গুয়ানিন মানে দুটো পিউরিনকে একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, দুটো পিরিমিডিনকে একসঙ্গে দিয়ে দেওয়া যাবে। তাহলে দিতে হবে কি? একটা পিউরিন একটা পিরিমিডিন, মানে একটা ডাবল রিং একটা সিঙ্গেল রিং। তাহলে একটা ডাবল রিং আর একটা সিঙ্গেল রিং যদি দিয়ে দাও তাহলে তুমি বলবে অ্যাডেনিন আর সাইটোসিনকে দিয়ে দিই, একটা ডাবল রিং একটা সিঙ্গেল রিং আছে। কিন্তু তারা যেভাবে ইন্টারঅ্যাকশন করবে, দেখো অ্যাডেনিনের মাথাতেও অ্যামাইনো গ্রুপ আছে, সাইটোসিনের মাথাতেও অ্যামাইনো গ্রুপ আছে, তাহলে এই দুটো অ্যামাইনো গ্রুপের যে সেন্ট্রাল অ্যাটম আছে তারা কিন্তু একজন আরেকজনকে রিপালস করবে, ঠিক আছে? সেই জন্য অ্যাডেনিনের সঙ্গে সাইটোসিনকে আমরা খুব একটা দিতে পারবো না। তুমি স্ট্রাকচারটা যদি মনে থাকে একটু দেখে নিও। এ এবং সি আমি বের করি। এ এবং সি, দেখো অ্যাডেনিন সাইটোসিন কোথায় আছে? অ্যাডেনিনের মাথায়ও দেখো আছে অ্যামাইনো গ্রুপ, আর সাইটোসিন কোথায় গেলি? সাইটোসিনের মাথাতেও দেখো আছে অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে? সেম একইভাবে তুমি যদি গুয়ানিন আর থাইমিন নাও, দেখো গুয়ানিনের মাথাতেও অক্সিজেন, থাইমিনের মাথাতেও অক্সিজেন। সেই জন্য আমরা জি এবং টি তাদেরকে নিয়েও কিন্তু বন্ড ফর্মেশন করতে পারছি না। এবার তুমি একবার এটি আর জিসি তে এসো। দেখো এ হচ্ছে পিউরিন, টি হচ্ছে পিরিমিডিন, জি হচ্ছে পিউরিন, সি হচ্ছে পিরিমিডিন। তাহলে তাদের বসতে কোনো সমস্যা নেই, একজন ডাবল রিং একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার। আবার পিউরিনের মাথাতে দেখো আছে অ্যামাইনো গ্রুপ, পিরিমিডিনের অ্যাডেনিনের মাথায় আছে অ্যামাইনো গ্রুপ, থাইমিনের মাথায় আছে অক্সিজেন, তাহলে সেখানে তারা একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। গুয়ানিনের মাথায় আছে অক্সিজেন, সাইটোসিনের মাথায় আছে অ্যামাইনো গ্রুপ, তাহলে তারা একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তার একটা মোটামুটি আইডিয়া যে কে কার সঙ্গে বন্ড ফর্ম করতে পারে, কে কার সঙ্গে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, কে কার সঙ্গে ফর্ম করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার তোমরা এই জায়গাটা ক্লিয়ার হলো। আমি এদেরকে জুড়ে দিলাম কি দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে। আর এই হাইড্রোজেন বন্ডটা কার মধ্যে আছে? হাইড্রোজেন বন্ডটা নাইট্রোজেন বেসগুলোর মধ্যে আছে। হাইড্রোজেন বন্ডটা নাইট্রোজেন বেসগুলোর মধ্যে আছে। তাহলে এই যে আমরা ল্যাডার লাইক স্ট্রাকচার পেলাম,
এই যে একটা ল্যাডার লাইক স্ট্রাকচার পেলাম, এবং এই ল্যাডার লাইক স্ট্রাকচারটা বলো তো দিস ইজ প্যারালাল অর নট? টেল মি প্লিজ, প্যারালাল অর নট? কথা বলো, আমি কয়েকজনকে আনমিউট করে দিয়েছি। প্যারালাল। প্যারালাল। কিন্তু বলো তো এদের পোলারিটি একজন 5 to 3 একজন 3 to 5 না? একজন 5 to 3 একজন 3 to 5, তাহলে এদের পোলারিটিটা ডিফারেন্ট, সেই জন্য আমরা এটাকে বলি ডিএনএ মলিকিউল হচ্ছে অ্যান্টি প্যারালাল। দ্যাট মিন্স তারা প্যারালাল বাট দেয়ার পোলারিটি ইজ ডিফারেন্ট, ওয়ান স্ট্র্যান্ড ইজ 5 to 3, another one strand is 3 to 5। এই যে পোলারিটিটা ডিফারেন্ট, এটা কিসের জন্য? আমরা বলতে পারি বিকজ অফ ওরিয়েন্টেশন অফ pentose sugar in one strand is inverted with respect to other strand। তাহলে আমরা যদি বলি ওয়ান স্ট্র্যান্ডের যে পেন্টোজ সুগার আছে, নেক্সট স্ট্র্যান্ড যেটা আছে তার পেন্টোজ সুগার কিন্তু ইনভার্টেড। ঠিক আছে, ফারহানা কিছু বলতে চাইছো? স্যার জিটিটা আরেকবার বলুন, কেন হলো না? কোনটা? মানে জিটি এর সঙ্গে কেন বন্ড করলো না, এটা আরেকবার বলুন। জি এর মাথায় কি আছে? অক্সিজেন। টি এর মাথাতেও দেখবে আছে অক্সিজেন, তাহলে এই দুটো একই গ্রুপ, তারা রিপালস করছে। ঠিক আছে, ও ঠিক আছে। নেক্সট, তাহলে এইভাবে আমরা একটা তৈরি করলাম ল্যাডার লাইক স্ট্রাকচার, বা এটাকে তুমি বলো ওয়াটসন ক্রিকেট ডিএনএ মডেল। তাই তো, ওয়াটসন ক্রিকেট ডিএনএ মডেল। এই ওয়াটসন ক্রিকেট ডিএনএ মডেল করার সময় এটা তো বায়োফিজিক্স এর কাজ, একটা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি দিয়ে কাজটা করা হয়েছিল। এক্স-রে ক্রিস্টালোগ্রাফির কাজটা কে করেছিলেন? এক্স-রে ক্রিস্টালোগ্রাফির কাজটা কে করেছিলেন? রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, তাহলে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন তিনি কিন্তু এক্স-রে ক্রিস্টাল, হ্যাঁ তার সঙ্গে উইলকিন্স ছিলেন, তাহলে এক্স-রে ক্রিস্টালোগ্রাফির কাজ করেছিলেন। আর এই মডেলটাকে আমরা ওয়াটসন ক্রিকেট ডিএনএ মডেল বলি। এই মডেলটা যখন পড়ছো তাহলে দেখো তো ডিএনএ মলিকিউলটা অ্যান্টি প্যারালাল। আমি তোমায় যদি এরকম একটা ডিএনএ দিই, এরকম একটা কোয়েশ্চেন আমি তোমাকে ফ্রেম করলাম যে এই একটা স্ট্রাকচার, বল এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, বলো তো এইটাকে কি আমি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বলতে পারবো? এটাকে কি আমি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বলতে পারবো? আচ্ছা, ফারানা বলছো না, কেন বলো, কেন পারবে না? কারণ ডিএনএ স্ট্রাকচারকে স্টেবল করতে গেলে তোমাকে, ধরো এরা ইন্টারঅ্যাক্ট করেছে, একজন আরেকজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আছে, ঠিক আছে, তারা ধরো হাইড্রোজেন বন্ড কোনোভাবে ফর্ম করে আছে, তাহলে তুমি কি এটাকে ট্রু বা প্রপার স্টেবল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বলতে পারবে? তবুও পারবে না। তার কারণ কি দেখো, এখানে প্রত্যেকটা স্ট্র্যান্ডে তুমি পোলারিটি দাও। এটাকে যদি তুমি একটা আলাদা আলাদা করে এইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে লেখো, তাহলে তুমি প্রত্যেকের পোলারিটি দেখবে 5 to 3, 5 to 3, 5 to 3। তাহলে ডিএনএ কখনো এরকম প্যারালাল স্ট্রাকচার ফর্ম করে থাকতে পারবে না। ঠিক আছে, ডিএনএ কে সবসময় ফর্ম করতে হবে অ্যান্টি প্যারালাল। এবার যখন তুমি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল পেলে, দেখো তো এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল আমি কি বলতে পারি? তাহলে ইন কেস অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল, অ্যাডেনিন যতগুলো হবে থাইমিন ততগুলো হবে, অ্যাডেনিন যতগুলো হবে থাইমিন ততগুলো হবে। বলো, দু একজনকে তো আনমিউট করা আছে, তারা বলো। কত হবে, তাই না? অ্যাডেনিন যতগুলো হবে, হ্যাঁ হবে। আবার দেখো যতগুলো গুয়ানিন হবে, বলো তো কতগুলো সাইটোসিন হবে না? যতগুলো গুয়ানিন হবে ততগুলো সাইটোসিন হবে। তাহলে আমি যদি বলি অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজ ইকুয়ালস টু টোটাল থাইমিন প্লাস সাইটোসিন, তাহলে অ্যাডেনিন প্লাস গুয়ানিন মানে কি? এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পিউরিন। পিউরিন। থাইমিন প্লাস সাইটোসিন মানে কি? টোটাল নাম্বার অফ
পিরিমিডিন। তাহলে টোটাল পিউরিন সমান টোটাল পিরিমিডিন, তাই না? টোটাল পিউরিন সমান সমান টোটাল পিরিমিডিন। ভেরি গুড। তাহলে এটাকে আবার আমরা এরকম বলতে পারি যে অ্যাডেনিন প্লাস গুয়ানিন এবং থাইমিন প্লাস সাইটোসিন, এই রেশিওটা কিন্তু 1। তাহলে এই যে গল্পটা, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। দিস ইজ নেমড অ্যাজ চারগফস রুল or Chargaff's base equivalence rule. Chargaff's rule or Chargaff's base equivalence rule. ওকে, এখান থেকে কি প্রবলেম আসে তোমরা সবাই জানো কিরকম প্রবলেম আসে। সব থেকে সহজ যে প্রবলেমটা আসে, নিট তো একটা সহজ পরীক্ষা, তাই সব থেকে সহজ একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। বললো যে একটা ডিএনএ তে, আমি লিখে দিই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে অ্যাডেনিনের পরিমাণ যদি 20% হয়, তাহলে গুয়ানিনের পরিমাণ কত? দেখো, তাহলে অ্যাডেনিন যদি 20% হয়, তার মানে তুমি জানো থাইমিনও 20%। তাহলে এটি বন্ড আছে সেখানে, এটি আছে টোটাল 40%। 40%। তাহলে জিসির জন্য কত বরাদ্দ? 30%। তাহলে জিসির জন্য কত বরাদ্দ? বাকি 60। তাহলে জি সমান সি সমান 60/2 করে প্রত্যেকে, তাহলে দ্যাট ইজ 30%। তাহলে এরকম কোশ্চেন ভীষণ সহজ কিন্তু এক্সামে আসে। অ্যাডেনিনের যদি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে অ্যাডেনিনের পরিমাণ হয়ে যায় 20%, তাহলে কিন্তু গুয়ানিনের পরিমাণ হয়ে যাবে এইভাবে, বা সাইটোসিনের পরিমাণ হয়ে যাবে এইভাবে 30%। যদি বলে দেয় অ্যাডেনিনের পরিমাণ 13%, তাহলে থাইমিনের পরিমাণ কত, কি হবে? বলো। 13%ই হবে। ভেরি গুড, 13%ই হবে, কারণ সেম হবে এ সমান সমান টি, জি সমান সমান সি, তাই না? 13%। আবার বললো এরকম একটা কোয়েশ্চেন যে একটা ডিএনএ তে বা একটা নিউক্লিক অ্যাসিডে অ্যাডেনিন আছে 20%, গুয়ানিন আছে 50%, থাইমিন আছে 25%, সাইটোসিন আছে 5%। তাহলে that nucleic acid is option 1 single stranded DNA, option 2 double stranded DNA, option 3 single stranded RNA, option 4 double stranded RNA. বলো। জসমিন, জেবা সবাই বলছে অপশন এ, তাই কি? সবাই কি বলছে? অপশন এ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ভেরি গুড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। তার কারণ কি, এখানে যেহেতু থাইমিন আছে, তাহলে থাইমিন আছে মানে তুমি আরএনএ এর কথাটা মাথা থেকে ঘুরিয়ে দাও, মাথা থেকে আনার দরকার নেই। আবার তুমি দেখলে এ নট ইকুয়াল টু টি, তুমি তো জানো যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন সমান হবে ডাবল স্ট্যান্ডার্ড হলে, তাহলে আলাদা মানে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। সো ইয়েস, আনসার ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। আনসার ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, আচ্ছা বলো, একটা কোয়েশ্চেন দিল এরকম যে which of the following is not applicable to RNA? Following is not applicable to RNA. Option 1 বললো complementary base pairing, complementary base pairing. Second বললো 5' phosphoryl group or phosphoryl end and 3' hydroxyl end, 3' hydroxyl end.
3 বললো হেটেরোসাইক্লিক নাইট্রোজেন বেস। 4 বললো চারগপস রুল। বলো 4 বললো চারগপস রুল। আরএনএ তে ডেফিনেটলি যারা বি বলছো, আরএনএ তে ডেফিনেটলি 5 প্রাইমে ফসফোরাইল গ্রুপ আছে বা ফসফরাস আছে, ফসফরিক অ্যাসিড আছে। 3 প্রাইমে অবশ্যই হাইড্রক্সিল এন্ড আছে। বলো ভেরি গুড। তাহলে এখানে দেখো আমরা দুটো জায়গাতে কনফিউজ হতে পারে, 2 আর 3 তো হবেই না, কারণ এটা তো ডেফিনেটলি আরএনএ তে আছে। তাহলে প্রথম কথা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাক্সিমালি সেখানে কমপ্লিমেন্টারি মানে বেস পেয়ারিং এর গল্প তো আরএনএ এর মধ্যে অতটা থাকে না। আরএনএ এর মধ্যে বেসের গল্প থাকে, ঠিক আছে, বেসের গল্প থাকে। কিন্তু বলো তো যদি আমরা কোনো ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ বানাতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছুটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর গল্প পেতে পারো। কিন্তু আরএনএ তে তুমি কোন জায়গাটা কখনোই পাবে না বলো? চারগফের সূত্র, তাই না? তাহলে আরএনএ এর ক্ষেত্রে আমরা অপশন 4 যেটা নিলাম এটা। তবে কিছুটা এই কোশ্চেনে যদি তুমি তর্ক করো, অপশন 1 টাকেও কিছুটা নেওয়া যায়। তার কারণ তুমি বলবে যে স্যার এটা তো আরএনএ এর তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, তাহলে তখন তো কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর গল্প আমরা পাবো না, ঠিক আছে। তবুও এই ক্ষেত্রে তোমরা আনসারটাকে কোনটাকে চয়েস করবে? চারগফস রুল, কারণ চারগফস রুল ইজ স্ট্রিক্টলি ফর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল, ঠিক আছে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার দেখো ডিএনএ কিন্তু এরপর ফার্দার আরো মডিফিকেশন করে, এবং তোমরা দেখেছো তারপর ডিএনএ একটা 3D স্ট্রাকচার একটা কয়েলিং করে। এই ছবিটা ড্র করা খুবই চাপের কাজ। যদি আমরা দেখি যে সে এরকম একটা কয়েলিং করতে চাইছে, একদমই হয়নি ছবিটা। আমি একটা ছবি ধার নিই, চলো আর একবার ট্রাই করে দেখা যাক। চলো তাহলে মোটামুটি এরকম একটা স্ট্রাকচার যদি আমরা দেখি যে ডিএনএ এইভাবে কয়েল করেছে, লেটস টেক দিস ইজ 5 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, 3 প্রাইম, ইট ইজ 5 প্রাইম। তাহলে এখানে দেখো এই যে এখান থেকে শুরু করে এইটা, এটাকে আমরা কি বলি? দিস ইজ আ কমপ্লিট টার্ন, দিস ইজ এ হেলিক্স লেন্থ অর পিচ। এই জায়গাটাকে আমরা কি বলি? দিস ইজ 1 হেলিক্স লেন্থ, বা এটাকে আমরা বলি পিচ, ঠিক আছে। তাহলে এই যে পিচটা, এর লিনিয়ার ডিসটেন্স বা রৈখিক দূরত্ব কত? হ্যাঁ, ভেরি গুড। এর লিনিয়ার ডিসটেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। ওকে, 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে যদি আমরা নাম্বার অফ বেস পেয়ার্স দেখি, কতগুলো নাম্বার অফ বেস পেয়ার্স পাবো? 10 নাম্বার অফ বেস পেয়ার, 10 নাম্বার অফ বেস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নাম্বার অফ বেস পেয়ার আছে 10টা। তাহলে ডিস্টেন্স বিটুইন, লিনিয়ার ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার্স লিনিয়ার ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার্স তাহলে কত হবে? 3.4 ডিভাইডেড বাই 10, তাহলে 0.34 ন্যানোমিটার। এই জায়গাটাকে আমরা বলি রাইজ, খুব ইম্পর্টেন্ট টার্ম, রাইজ, RIS এর রাইজ, ঠিক আছে। তাহলে একটা বিডিএনএ আমরা সবসময় পড়ছি এটা কোন ডিএনএ? বিডিএনএ মনে রাখবে। তাহলে বলো যদি কোশ্চেন এরকম দেয়, দ্য ভ্যালু অফ রাইজ ইন বিডিএনএ, বিডিএনএ এর রাইজের ভ্যালু কত, কি বলবে? বিডিএনএ এর রাইজের ভ্যালু কত? তার আনসার হচ্ছে 0.34 ন্যানোমিটার, ঠিক আছে, বা 3.4 অ্যাংস্ট্রম। এরকম কোশ্চেন বললো বলো যে রাইজ অফ বিডিএনএ, রাইজ অফ বিডিএনএ, এক নম্বর অপশন 0.34 ন্যানোমিটার, সেকেন্ড অপশন 3.4 অ্যাংস্ট্রম, থার্ড অপশন 0.34 into 10 to the power minus 9 meter, option 4 all are correct। কি হবে आंसर?
কি হবে আনসার? অল আর কারেক্ট, ভেরি গুড। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলো, তোমরা তো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল সবাইকেই চিনতে পেরে গেছো। তাহলে আমি যদি বলি যখন অ্যাডেনিন থাইমিনের সঙ্গে পেয়ার করবে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে পেয়ার করবে, এই যে দুটো এবং তিনটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন বন্ডটা কার কার মধ্যে তৈরি হয়? এনিওয়ান? অ্যাডেনিনের কত আর থাইমিনের কত? গুয়ানিনের কত, সাইটোসিনের কত? দেখি এটা কে বলতে পারে? বলো, কেউ বলবে না? ও কেউ বলছো তো মনে হয়, বুঝলাম না কোশ্চেনটা। শিরিন বলছো, বললাম যে যদি অ্যাডেনিন আর থাইমিন রিঅ্যাক্ট করে, ধরো এরা হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, তাহলে অ্যাডেনিনের কত নম্বর থাইমিনের কত নম্বরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে? বুঝতে পারলাম? কোশ্চেন রিপিট করছি মেহবুবা, অ্যাডেনিনের কত নম্বর থাইমিনের কত নম্বরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে, আর গুয়ানিনের কত নম্বর সাইটোসিনের কত নম্বরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। বলো, এখন কি বোঝা গেছে প্রশ্নটা? হ্যাঁ, কত নম্বর কার্বন বা কত নম্বর নাইট্রোজেন সেটা বলো। ওকে, আমি বলে দিই। অ্যাডেনিনের, মনে রাখবে, অ্যাডেনিন থাইমিন যখন ইন্টারঅ্যাকশন করবে তখন অ্যাডেনিনের 6, থাইমিনের 4, অ্যাডেনিনের 1, থাইমিনের 3, মনে রাখবে, একদম ভুলবে না। 6, 4, 1, 3, 6, 4, 1, 3। আর যখন গুয়ানিন সাইটোসিন ইন্টারঅ্যাক্ট করবে তখন 6, 4, 1, 3, 2, 2, মনে রাখবে, ঠিক আছে? 6, 4, 1, 3, 2, 2, 6, 4, 1, 3, 2, 2। আর অ্যাডেনিন থাইমিন হচ্ছে 6, 4, 1, 3, 6, 4, 1, 3। বলতো NaOH এর রেসপেক্ট, এরকম একটা কোশ্চেন একটা জায়গায় দেখেছিলাম যে NaOH দিলে NaOH এর জন্য কে বেশি সেনসিটিভ, ডিএনএ না আরএনএ? NaOH সেনসিটিভ কে, ডিএনএ না আরএনএ? এনিওয়ান? আরএনএ, আরএনএ, মনে রাখবে, আরএনএ। NH সেনসিটিভ হচ্ছে বেশি আরএনএ, ডিএনএ NaH এর উপর লেস সেনসিটিভ। তাহলে একটা প্রশ্ন এই জায়গাতে এরকম দেখেছিলাম, অ্যাড করে দিলাম। চলো, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে ডিএনএটা কে কার সঙ্গে কিভাবে অ্যাড হচ্ছে, কেমন ভাবে আমরা স্পাইরাল স্ট্রাকচার গঠন করব ইত্যাদি। এই যে একটা হেলিক্স লেন্থ পেলে এর রৈখিক দূরত্ব বা লিনিয়ার ডিসটেন্স সম্পর্কে আইডিয়া পেলে, যদি আমরা এর অ্যাঙ্গুলার ডিসটেন্স সম্পর্কে আইডিয়া পেতে চাই, অ্যাঙ্গুলার ডিসটেন্স, তাহলে একটা কমপ্লিট রোটেশন মানে কত? 360 ডিগ্রি। তাহলে একটা হেলিক্স লেন্থ এটা কমপ্লিট রোটেশন করবে 360 ডিগ্রি। আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড তো, ওই জন্য সেই জন্য বেশি সেনসিটিভ। অ্যাঙ্গুলার ডিসটেন্স কত? 360 ডিগ্রি। আর এখানে নাম্বার অফ বেস পেয়ার কতগুলো আছে বলো? নাম্বার অফ বেস পেয়ার কতগুলো আছে? 10টা। তাহলে যদি 10টা থাকে, তাহলে একজন আরেকজনের থেকে যদি আমরা দেখি কতটা বেঁকে আছে, তাহলে 1 বেস পেয়ার টিল্টেড ফ্রম আনাদার বেস পেয়ার কত ডিগ্রি? 1 বেস পেয়ার tilted from other base pair বা next base pair, from next base pair, এটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 10, তার মানে দ্যাট ইজ 36। ওকে, তাহলে 36 ডিগ্রি করে টিল্ট করে আছে। আর লিনিয়ার ডিসটেন্স যদি দেখো তাহলে 0.34 ন্যানোমিটার করে একজনের সঙ্গে আরেকজনের ডিসটেন্স। ওকে, তাহলে এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন তোমাকে ফ্রেম করবে। তোমায় বলবে কিরকম ভাবে, তোমাকে টোটাল নাম্বার অফ বেস পেয়ার দিয়ে দিল, বেস পেয়ার প্রোভাইড করে, সেখান থেকে বলবে তার লেন্থ কত, মানে বেস পেয়ার থেকে তোমাকে নিয়ে যেতে হবে ন্যানোমিটারে, বা তোমাকে নিয়ে যেতে হবে অ্যাংস্ট্রমে, বা তোমাকে নিয়ে যেতে হবে মিটারে। তাহলে সহজ, তুমি জানো পাশাপাশি দুটো বেস পেয়ারের মধ্যে ডিসটেন্স কত? 0.34 ন্যানোমিটার। তো তাহলে তোমাকে যদি বলে এক্স সংখ্যক বেস পেয়ার আছে, তাহলে তুমি জাস্ট এক্স ইন্টু 0.34 ন্যানোমিটার করে দিলে, মিটারে জানতে চাইলে ইন্টু 10⁻⁹ মিটার করে দিলে, ব্যাস এইভাবে। আবার দেখো, তোমাকে উল্টোটা বলতে পারে, কোন একটা ডিএনএ লেন্থ বলে দিতে পারে, বললো লেন্থ হচ্ছে এক্স মিটার। তাহলে এক্স মিটার যদি হয়, তাহলে এখানে নাম্বার অফ বেস পেয়ার কত?
তাহলে বলো তো সেখান থেকে তুমি বেস পেয়ারের লেন্থ কত বের করে ফেলতে পারবে কিনা বলো, এনশিওর করো আমাকে, এরকম টাইপের প্রবলেম গুলো আমরা করতে পারবো কিনা। ওকে, যখন আরএনএ তে যাবে, তোমরা আরএনএ স্ট্রাকচার পড়েছো একবার, আমি আরএনএ এর মধ্যে অতটা ঢুকছি না। আমি একটু ডিরেক্টলি এখান থেকে বইতে চলে যাচ্ছি। দেখি নিউক্লিক অ্যাসিড আছে কোথায়। দেখো বলছে living organism have a number of carbon compound in which heterocyclic rings can be found. Some of these are nitrogen bases, KK, adenine, guanine, cytosine, uracil, and thymine. When found attached to a sugar, they are called nucleosides. If a phosphate group is also found esterified to the sugar, it is now called as nucleotides. Adenosine, guanosine, thymidine, uridine, cytidine, এরা সবাই nucleosides. Adenyllic acid, thymidyllic acid, guanyllic acid, uridylic acid, cytidyllic acid, এরা nucleotide. Nucleic acid, like DNA and RNA, consist of nucleotides only. DNA and RNA function as a genetic material. Okay, DNA and RNA function as a genetic material. I think প্রত্যেকের কাছেই এটা ক্লিয়ার। তারপর থেকে এখানে কিছু ডায়াগ্রাম দিয়েছে, আমরা নিশ্চয়ই চিনবো। দেখো সুগার পড়লে চিনবো, তবে তার আগে বলো তো আমরা রাইবোজ মলিকিউলটাকে চিনে গেছি। ওকে, তবে এই রাইবোজটা, এখানে যে রাইবোজটা আছে বলো, এই রাইবোজটাকে ডিএনএ আরএনএ তে থাকে? এই যে রাইবোজটা এখানে আছে এটা নিশ্চয়ই থাকে না, কারণ বিটা রাইবোজ থাকে এখানে, দেখো আলফা রাইবোজ বলা আছে। নেক্সট, তারপর দেখো একটু রেসপন্স করবে প্লিজ, তোমরা একটু রেসপন্স করছিলে আবার কমিয়ে দিয়েছো। এই মলিকিউলটা হচ্ছে অ্যাডেনিন, চিনতে পাচ্ছি? ঠিক আছে, দিস ইজ 6-aminobutyl। এই মলিকিউলটা হচ্ছে 2,4-dioxypyrimidine, তার মানে ইউরাসিল। তাহলে এই দুটো এখানে দিয়েছে, তোমরা নিশ্চয়ই বাকিগুলো কি কি আছে সেগুলো চিনতে পারবে না দিলেও। আচ্ছা, এখানে অ্যাডেনিন ছিল, এই সরি এখানে ছিল পেন্টোজ সুগার, তার সঙ্গে দেখো এখানে একটা সিম্পল ওয়েতে অ্যাডেনিন জুড়ে দিয়েছে, তাহলে স্ট্রাকচারটা হয়ে গেল অ্যাডেনোসিন। এখানে অ্যাডেনোসিন ছিল, এখন তার সঙ্গে দেখো ফসফরিক অ্যাসিডটা জুড়ে দিয়েছে, তাহলে এর নাম হয়ে গেল একটা নিউক্লিওটাইড, অ্যাডেনাইলিক অ্যাসিড। এটা দেখো ছিল একটা পেন্টোজ সুগার, OH আছে, এখানে ইউরাসিল দিলাম, তাহলে হয়ে গেল ইউরিডিন। তাহলে এখান থেকে বলো তো এই জায়গাটা একটা ফাঁকা রেখেছে, তুমি কি করতে পারবে? এই জায়গাতে কি আসবে? ইউরিডিলিক অ্যাসিডটা কেমন হবে? তাহলে বলো, এদের কথা মতো গেলে এখানে আমি বলবো একটা আছে বসে ইউরাসিল, এখানে বসে আছে CH2O, তার সঙ্গে ব্যাস এটা হয়ে গেল ইউরিডিলিক অ্যাসিড, এটা হয়ে গেল ইউরিডিলিক অ্যাসিড। ওকে, নেক্সট, আবার দেখো কোথায় পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডকে। একটা তো নিউক্লিক অ্যাসিড আছে নিশ্চয়ই পলিমারে গিয়ে। দেখো তো এই জায়গাটা পড়ে কি বলতে চাইছে এরা, একদম লাইন ধরে প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। দ্য আদার টাইপ অফ ম্যাক্রোমলিকিউল, তার মানে কোথায় পাবে জানো? That one would find in an acid insoluble fraction of any living tissue is nucleic acid. These are polynucleotides. These are polynucleotides. Together with polysaccharide and polypeptide, these comprise the true macromolecular fraction. তাহলে polysaccharide, polypeptide এবং নিউক্লিক অ্যাসিড, তাহলে ট্রু ম্যাক্রোমলিকিউলার ফ্র্যাকশন, তার মানে কাকে ট্রুর মধ্যে ধরেনি? যদিও সেটা অ্যাসিড ইনসলিবল পুলে পাবো, কাকে ধরেনি বলো? লিপিড। বাহ শিরিন, ভেরি গুড, লিপিড। নেক্সট, ফর নিউক্লিক অ্যাসিডস the building block is a nucleotide. A nucleotide has 3 chemically distinct compound. One is heterocyclic compound, কি তার নাম? হেটারোসাইক্লিক কম্পাউন্ড মানে কি তার নাম? এনিওয়ান?
হেটারোসাইক্লিক কম্পাউন্ড মানে কি তার নাম? বলো, নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, পিউরিন পিরিমিডিন নাইট্রোজেন বেস। তার সঙ্গে আছে সেকেন্ড ওয়ান ইজ আ মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডটার নাম কি, কে বলো, কে বলবে এই মনোস্যাকারাইডটাকে? এই মনোস্যাকারাইডটা হচ্ছে বিটা রাইবোজ। এই মনোস্যাকারাইডটা হচ্ছে বিটা রাইবোজ। ভেরি গুড। আর তার সঙ্গে আছে থার্ড ওয়ান ইজ আ ফসফরিক অ্যাসিড অর ফসফেট। ওকে, as you noticed in figure 9.1, 9.1 মানে ওই যে পেজে অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া ছিল। The heterocyclic compound in nucleic acid are nitrogenous bases named as adenine, guanine, uracil and cytosine and thymine. Okay, next একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এখানে পড়েছিলাম ডিএনএ স্ট্রাকচার কো এই, বলো তো এই ডিএনএ এর যে ব্যাকবোন স্কেলিটনটা কে তৈরি করেছে বলো তো? এই সুগার আর তার সঙ্গে এই ফসফেট না? দেখো এই সুগার আর তার সঙ্গে ফসফেট, হ্যাঁ কি না বলো একটু প্লিজ বলো। সুগার আর ফসফেট তো? হ্যাঁ। ভেরি গুড। তাহলে এই যে সুগার এবং ফসফেট এরা দুজন মিলেই কি তৈরি করলো? এই নিউক্লিক অ্যাসিডের ব্যাকবোন। ওকে, তাহলে এইটা যদি একটা ব্যাকবোন হয়, এইটা যদি একটা ব্যাকবোন হয়, বলো তো নাইট্রোজেন বেস গুলো এইভাবে আছে তো? তাহলে আমি কি বলতে পারি যে ব্যাকবোনের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে নাইট্রোজেন বেস গুলো? বলতে পারি। এবং দেখবে কিছুটা ইনওয়ার্ডলি ডিরেক্টেড। চলো কি বলছো একটু পড়ি। The skeletal heterocyclic ring are called as purine and pyrimidine respectively. The sugar found in polynucleotide is either ribose, a monosaccharide pentose, অথবা deoxyribose। কোন ক্ষেত্রে কে তোমরা জানো? A nucleic acid containing deoxyribose is called deoxyribonucleic acid মানে ডিএনএ, আর যেখানে রাইবোজ আছে তার নাম রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম কঠিন সহজ, যেটুকু পড়লাম আমরা সেটুকুই লেখা আছে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি, একটা কোশ্চেন করেছিলেন না যে এটিপি ইজ নিউক্লিওটাইড অফ ডিএনএ টা কেন হলো না? ওখানে ডিএনএ নিউক্লিওটাইডে তো আমরা ফসফেট পাচ্ছি। ডিঅক্সি কথাটা নেই, তাই ডিঅক্সি থাকলে হতো। নেক্সট, বুঝেছো? ডিঅক্সি নেই তাই। দেখো ইন আ পলিপেপটাইড, তাহলে বলো পলিপেপটাইডের ক্ষেত্রে আমরা একটা পেপটাইড বন্ড দিয়ে জুড়লাম অ্যামাইনো অ্যাসিড গুলোকে, সুগার গুলোকে মনোস্যাকারাইড গুলোকে কি দিয়ে জুড়েছিলাম বলো? গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে জুড়লাম, বা জুড়বো আমরা দেখিনি এখন। এখানে দেখো এই যে জায়গাটাতে ইন আ নিউক্লিক অ্যাসিড a phosphate moiety linked to 3' carbon of one sugar of one nucleotide to 5th carbon of the sugar of the succeeding nucleotide। এই লাইনটা আমি তোমাদের লিখেছি খাতাতে, মনে পড়ছে তোমাদের? একজন আবার জিজ্ঞেস করলে স্যার এটা বুঝলাম না, যে থার্ড কার্বন অফ পেন্টোজ সুগার অফ ফার্স্ট নিউক্লিওটাইড and 5th carbon of pentose sugar of next nucleotide বা succeeding nucleotide takes part in this reaction. The bond between the phosphate and hydroxyl group of sugar is an ester bond. Clear? বুঝতে পেরেছো? 5' পজিশনে যেটার সঙ্গে আমরা ফসফেট জুড়ছিলাম সেটা একটা এস্টার বন্ড। As there is no such ester bond on either side, it is called as phosphodiester bond. As there is one such ester bond on either side, তার মানে যখন আমরা আরেক দিকে আরেকটা এস্টার বন্ড পেলাম, তাহলে দুদিকে দুটো এস্টার বন্ড, তারা ফসফেটের সঙ্গে এস্টারটা ফর্ম করেছে, তাই আমরা তার নাম দিলাম ফসফোডাইএস্টার বন্ড। বলো, ক্লিয়ার? কি সুন্দর লেখা আছে গুছিয়ে। নিউক্লিক অ্যাসিড এক্সিবিট আ ওয়াইড ভ্যারাইটি অফ সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে আমরা তো এরকম ল্যাডারে থেমে যাইনি, তাই না? সেখান থেকে আমরা আরো এই গঠন নিয়েছি। এবং দেখো তোমরা যখন এই গঠনটা পড়েছিলে, ও মাই গড, এটা কি ডায়াগ্রাম হচ্ছে, ছি ছি ছি। দেখো কই গেল 8, এটা নিয়ে আপাতত কাজ চালানো। এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে যে এই গ্রুপটা দেখো তো, এরা রিলেটিভলি অনেক বড় গ্রুপ, কিন্তু উল্টো দিকে দেখো এটা অনেক ছোট্ট গ্রুপ। সো দিস ওয়ান ইজ মেজর গ্রুপ।
মেজর গ্রুপ এন্ড দিস ওয়ান ইজ মাইনর গ্রুপ। তারপর এটা খেয়াল করো, আবার এটা মেজর এটা মাইনর, তারপরে আবার এটা মাইনর এটা মেজর, তারপরে আবার এটা মাইনর এটা মেজর। এইভাবে যদি চলতে থাকে মাইনর মেজর আবার মাইনর আবার মেজর, তাহলে তুমি যে একটা টোটাল পিচ এটা কিভাবে হিসেব করতে পারো? পিচটাকে বলতে পারো যে কোনো একটা দিকে মেজর টু মেজর অথবা মাইনর টু মাইনর, তাকে আমরা বলি একটা পিচ বা একটা হেলিক্স লেন্থ। বুঝতে পারছো? বললাম এই যে ডিএনএটা দেখো, এই যে ডিএনএটা আছে খেয়াল করো, এই ডিএনএ তে এইটা যদি আমরা বলি একটা মেজর গ্রুপ, তাহলে এটা মাইনর গ্রুপ। এরপরে আবার এইটা মেজর গ্রুপ, এইটা মাইনর গ্রুপ, এইটা মেজর, এইটা মাইনর গ্রুপ, এইটা মেজর গ্রুপ। তাহলে একদিকে যদি আমরা এটা প্রথমে বলি এটা মাইনর, তারপরে মেজর, আবার মাইনর, আবার মেজর, তাহলে একদিকে মাইনর টু মাইনর অথবা মেজর টু মেজর, এইটাকেই তো আমরা বলছি একটা কমপ্লিট টার্ন বা একটা হেলিক্স লেন্থ বা একটা পিচ। এটাই বলতে চেয়েছি এখানে। নেক্সট, নিউক্লিক অ্যাসিড exhibit a wide variety of secondary structures. For example, one of the secondary structure exhibited by DNA is the famous Watson-Crick model. তাহলে প্রথমে DNA একটা স্ট্রাকচার ছিল, সেখান থেকে আমরা ল্যাডার লাইক স্ট্রাকচার নিলাম Watson-Crick model. The model says that DNA exists as a double helix. The two strands of polynucleotide are anti-parallel, that is run in opposite direction, একটা 5 to 3 একটা 3 to 5. The backbone is formed by sugar phosphate sugar chain. তাহলে একটা সুগার আবার ফসফেট আবার সুগার, তাহলে সুগার ফসফেট সুগার এটাই তৈরি করছে একটা ব্যাকবোন। The nitrogenous bases are projected more or less perpendicular to the backbone but face inside. খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে নাইট্রোজেন বেস বা হেটেরোসাইক্লিক রিং কি করে আছে? সুগার ফসফেট ব্যাকবোনের সঙ্গে পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ করা আছে, কিন্তু তারা একটুখানি ইনওয়ার্ডলি টিল্টেড। অ্যাডেনিন গুয়ানিন অফ ওয়ান স্ট্র্যান্ড compulsorily base pair with thymine and cytosine respectively, মানে A with T and G with C. জানি আমরা নতুন কিছু নয়। বাহ, নেক্সট। এবার দেখো ডায়াগ্রামটাকে একটুখানি খেয়াল করার চেষ্টা করো। এর আগের বইতে পুরনো বই যাদের কাছে আছে ডায়াগ্রাম ভুল আছে, ঠিক করে নিয়েছে এরা। তাহলে এইটা হচ্ছে 5 প্রাইম এন্ড 5 প্রাইম ফসফেট, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, এরকম একটা সার্কুলার এরকম একটা স্পাইরাল স্ট্রাকচার আছে, তার থেকে এইটুকু জায়গা কেটে নিয়ে দেখিয়েছে। তাহলে অ্যাডেনিন এবং থাইমিন দেখো দুটো হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিন দেখো তিনটে হাইড্রোজেন বন্ড। এই একটা স্ট্র্যান্ডে তোমার সুগার ফসফেট সুগারের যে ডিরেকশনটা, নেক্সট স্ট্র্যান্ডে বলো তো সুগারের ডিরেকশনটা কি হয়ে গেছে? ইনভার্টেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডায়াগ্রাম ইন্ডিকেটিং সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ প্রত্যেকটা জায়গাকে একটু ভালো করে খেয়াল করে দেখবে। Then there are 2 hydrogen bonds between A and T, and there are 3 hydrogen bonds between G and C. Each strand appears like a helical staircase, সিঁড়ি. Each step of ascent is represented by a pair of bases. তাহলে যে সিঁড়ির উপর তুমি পা রাখছো ওটা একটা pair of bases, নেক্সট যার উপর পা রাখবে সেটা একটা pair of bases. At each step of ascent the strand turns 36 degree. তাহলে একজন আরেকজনের সঙ্গে 36 degree tilted. One full turn of helical straight involve 10 steps or 10 base pairs. Attempt drawing a line diagram. The pitch would be 34 angstrom. এটাই আমরা বলছিলাম হেলিক্স লেন্থ বা 3.4 ন্যানোমিটার। The rise তাহলে কত হবে? 3.4 angstrom বা 0.34 ন্যানোমিটার। This form of DNA with the above mentioned salient feature is called as BDNA. তাহলে আরো তোমরা শুনেছো হয়তো ADNA, BDNA, ZDNA, এত কিছু মনে না রাখলেও তোমাদের কাছে যা বই আছে বা একটু ইন্টারনেট থেকে তোমরা BDNA এবং ZDNA সম্পর্কে একটা কম্পারিজন একটু জেনে রাখতে পারো। তাহলে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম কম্পারিজন between BDNA and ZDNA। ঠিক আছে, কম্পারিজন বিটুইন BDNA and ZDNA। বলো ক্লিয়ার? স্যার বলো। স্যার বলছি একটা সেলে কি বিভিন্ন টাইপসের ডিএনএ থাকে? না, দেখবে ওটা যদি বি আর জেড ডিএনএ তুমি পড়ো তাহলে দেখবে দুজনের অকারেন্স বুঝতে পারবে।
দুজনের অকারেন্স, কে কোথায় থাকে, ঠিক আছে, এটাও একটা পয়েন্ট হবে তাদের মধ্যে। পড়বে আনসার পেয়ে যাবে, ঠিক আছে, যে বিডিএন আর জেডিএন এর মধ্যে ডিফারেন্স কি কি পড়বে দেখবে। এখানে আমরা দেখেছিলাম একটা হেলিক্স লেন্থ বা পিচ বিডিএন এর ক্ষেত্রে 3.4 ন্যানোমিটার, দেখবে জেডিএন এর ক্ষেত্রে কত। এখানে আছে টোটাল 10 বেস পেয়ারস, দেখবে একই ডেটাটা জেডিএন এর ক্ষেত্রে কত। এখানে দেখবে এটা 2 ন্যানোমিটার এডিএন, এটা ডায়ামিটার, জেডিএন এর ক্ষেত্রে সেটা কত। এখানে তুমি সুগার ফসফেট ব্যাকবন্ডটাকে দেখো লিনিয়ার সরল রৈখিক, ওটা জেডিএন এর ক্ষেত্রে কেমন। এখানে তুমি দেখবে এটা লো সল্ট কনসেন্ট্রেশন স্টেবল, ওটাই বা কেমন স্টেবল। বিডিএনএ টা ম্যাক্সিমালি আমরা এই যে সেলুলার ডিএনএ দেখি, যারা বিডিএনএ, জেডিএনএ টা তাহলে পাবো কোথায়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওটাইড এই জায়গাটা পুরোপুরি অন্তত এনসিআরটি থেকে যেটুকুনি আছে আমরা গুছিয়ে পড়ে ফেলতে পারলাম। একটু এনশিওর করো, তাহলে আমি শেষ করতে পারবো। হ্যাঁ স্যার। ওকে চলো স্যার বললাম। একটু একদম ফার্স্ট পেজে দেখান। দেখো এখানে এই ডিএনএটাতে আমরা যদি দেখি, এই জায়গাটা বলতো ন্যারো নাকি এই জায়গাটা ব্রড, অনেক ব্রড, হ্যাঁ, কিন্তু এর অপোজিট সাইডে দেখো এই জায়গাটা ন্যারো। তো কথা বলো প্লিজ, প্রশ্ন করেছিলে। হ্যাঁ স্যার। আমরা বলছি দিস ইজ মাইনর গ্রুপ, দিস ইজ মেজর। আবার ঠিক তারপরে দেখো এই জায়গাটা কি, তাহলে মাইনর, এইটা মেজর, আবার এইটা মাইনর, এইটা মেজর, আবার এটা মেজর, এটা মাইনর। এবার আমি যদি হেলিক্স লেন্থ বের করতে চাই, যে কোনো একটা দিক নাও, একটা মাইনর থেকে আরেকটা মাইনর নিলেও চলবে, একটা মেজর থেকে আরেকটা মেজর নিলেও চলবে, এদিকেও একটা মেজর থেকে আরেকটা মেজর নিলেও চলবে, একটা মাইনর থেকে একটা মাইনর নিলেও চলবে। এইটাকে হেলিক্স লেন্থ বোঝাতে আমরা ব্যবহার করলাম, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ওকে চলো শেষ করলাম, টাটা, থ্যাংক ইউ।